কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো। আসলে কথাটা কি সব ক্ষেত্রেই সত্যি? আমার মনে হয় না। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততটা দুর্বল ভাববে এবং আপনাকে ততটাই আঘাত করতে চাইবে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন, আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। শুরুতে একটি রিকোয়েস্ট করে ফেলি, যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে ভিডিওটি আমার প্রথমবারের মতন দেখছেন সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এবং নোটিফিকেশন বাটনটি অন করে দাও, যাতে আমার ভিডিও আসা মাত্রই তোমরা দেখে নিতে পারো। একদম সকাল সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সকালের আবহাওয়াটা খুব সুন্দর থাকে, তাই না? আর আমার সমস্যা হচ্ছে কি, আমার বাসায় যে বারান্দার সামনে একটা বিল্ডিং উঠে গেছে, তো যার কারণে যে খোলামেলা পরিবেশটা, বারান্দায় গাছ লাগাবো, গাছের যে একটা ন্যাচারাল যে একটা ঠান্ডা বাতাস, সেই ভিডিওগুলো আমি আর করতে পারি না। যেহেতু বিল্ডিং উঠে গিয়েছে, রোদ টোদ একদম বন্ধ হয়ে গিয়েছে, সেভাবে গাছগুলোকেও বাঁচাতে পারছি না। তো আমার এই জানালাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে আকাশের, তো এটা দিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। ভোরের এই আকাশটা আমার খুবই পছন্দের। আর আমার ব্যাক সাইডে যে একটি বারান্দা রয়েছে, সেখানে প্রচুর পাখি আসে। আমি পাখিদের খাবারও খেতে দিই। সেখানে কবুতর, চড়ুই, টিয়া পাখি, ওই যে ফিঙে, এরকম টুকটাক আরও অনেক ধরনের ছোট ছোট যে পাখিগুলো আসছে, সেগুলো সবাই আসে। আর কবুতর কিন্তু আমাদের বাসার যে একটা কোণা আছে, সেখানে কিন্তু বাসাও করে রেখেছে। অনেকগুলো কবুতর থাকে, প্রায় আগে তো 10-12টার উপরে ছিল, ইদানিং 5-6টার উপরে কবুতর রয়েছে। দেখতেই পাচ্ছ আমার কবুতরগুলোকে। এগুলোকে কিন্তু আমি আমার ঘরের মধ্যে পালি না, ওরা কিন্তু ছাড়া। কিন্তু আমি ওদেরকে খাবার দিই 2 বেলা করে, ওরা কিন্তু একদম টাইমলি এসে আমার বাসায় খাবার খেয়ে যায়। তোমরা কি পাখির আওয়াজে যে কিচিরমিচির আওয়াজ, এটা কি শুনতে পাচ্ছ? একদম এত অ্যাকুরেট টাইম হয় ওদের, ঠিক ভোর 5:15 5:30 দিকে যখনই ভোরের আলো ফুটতে শুরু করে, তারা চলে আসে আমার বারান্দার গ্রিলে। আমি খাবার দিয়ে রাখি একটা বাটিতে, সেখানে এসে তারা হইচই লাগিয়ে দেয় খাওয়ার। খুব ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে আমার সকালের নাস্তা। আজকে নাস্তাটা আমি দুধ, ওটস আর বানানা দিয়ে করে নিচ্ছিলাম। সাথে আমার আগের করা একটা চিকেন বান ছিল, ওটাকে একটু গরম করে নিয়েছি। আর কিছু রোলস ছিল, কারণ শুধু শুধু না, ওই যে দুধ, ওটস খেলে মিষ্টি মিষ্টি তো সকালবেলা একটু গা গুলোয়, তাই চিকেন বান আর একটু স্প্রিং রোলসও ভেজে নিয়েছি। আসলে স্প্রিং রোলসটা কিন্তু আমি একা খাবো না, আমার একার জন্য তো এতগুলো ভাজতে পারি না, বাসায় অন্যরাও খাবে, এই কারণে ভেজে নিয়েছি। তো চলো আমার সাথে নাস্তা করতে থাকো। আর আজকে আমার দুপুরে রান্নার খুব একটা ঝামেলা নেই, আগের দিনের অনেকগুলো রান্নাই রয়ে গিয়েছে। তাই আমি আজকে, যেদিন রান্নার প্রেশার কি কম থাকে, সেদিন আমি একটু অন্য কিছু রান্না বেশি করি। যেমন আজকে আমি পিৎজা বানাবো, তো পিৎজার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। যেদিন রান্নার চাপটা কম থাকে, সেদিন আমি এই টাইপের রান্নাগুলা করে থাকি। কারণ পিৎজাটা কিন্তু একটু বেশ লেন্দি প্রসেস, যে ময়দাটা, ডোটা বানিয়ে রাখতে হয়, সময়ের ব্যাপার। তারপর এটার যে টপিং, পিৎজা সস, এগুলো বানাও, তারপর এটাকে আবার সাজাও, গুছাও, বেক করো, এগুলো অনেক একটা সময়ের ব্যাপার। তো রান্নার সাথে সাথে করতে গেলে বেশ আর কি সময় কনজিউমিং ব্যাপারটা, সাথে যেহেতু আমাকে ভিডিও করতে হয়, তো বেশ ঝামেলা হয়ে যায়। তো আজকে যেহেতু রান্নার একটা খুব প্রেশার নাই, তাই আজকে ভাবলাম একটু পিৎজাটা বানিয়েই ফেলি। এখানে আমি পিৎজার যে ডোটা বানিয়েছি, এটা দিয়ে আমার প্রায় 3-4টা পিৎজা হবে, কারণ আমি এয়ার ফ্রায়ারে করছি। এয়ার ফ্রায়ারে তো খুব বেশি বড় স্পেস না, তো আমি ছোট ছোট করে 3-4টার মতন পিৎজা বানাচ্ছি। আর 3-4টা পিৎজা এখানে কিন্তু আমি এক একভাবে এটার টপিংটা আমি করেছি। তো চলো দেখতে থাকো। আমার টাইটেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কেন বলেছি যে মুখ বুঝে অত্যাচার সহ্য করছে। এটা খুব মানসিক একটা কষ্ট। ঘটনাটা হচ্ছে গিয়ে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা খুব সত্যি একটা ঘটনা, আমার লাইফ রিলেটেড। তো ধরে নাও গল্পটার নায়িকা হচ্ছি, মানে আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা নায়িকা ধরে নাও আমি। কাদের অত্যাচারে আমি অত্যাচারিত, সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে এটা হচ্ছে গিয়ে খুব মানসিক একটা কষ্ট। শারীরিক কষ্টের চাইতেও মানসিক কষ্ট কিন্তু অনেক বেশি, কারণ মানসিক কষ্টটা কিন্তু সারা জীবন থেকে যায়, শারীরিক কষ্ট একটা সময় ভুলে যাওয়া লাগে। এই যেমন আমার মা ছিলেন আমার নানার একমাত্র মেয়ে। আমার মা এবং তার ছিল 5 ভাই। তো মেয়েরা তো আমাদের মুসলিম ধর্মে সম্পত্তির একটা অংশ পায়, তো আমার মাও সেভাবেই পেয়েছিলেন। কিন্তু আমার নানা তার এক মেয়ে বলে তাকে আরও এক্সট্রা কিছু সম্পত্তি ভালোবেসে দিয়েছিলেন। তো সেগুলোর উইল, মানে যেগুলো ডকুমেন্টস থাকে, সেগুলো হয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত আমার নানা নানিও মারা যান, এবং আমার মাও খুব আর্লি এসেই মারা যান, একটু তার রোগ হয়ে গিয়েছিল। তারপরে তার 2-3 বছরের মধ্যে আমার বাবা মারা যান, আর ইন বিটুইন আমারও বিয়ে হয়ে গিয়েছে। তো মায়ের সেই জায়গা সম্পত্তি, সেগুলো নিয়ে আমি খুব বেশি নাড়াঘাটা করার সময় বা স্কোপ পাইনি, মানসিকতাও ছিল না, যেহেতু আমার বাবা মা কিছুদিন পরপরই ওনারা চলে গিয়েছেন। জায়গা জমি এগুলো আমি বেশি নাড়াচাড়া করিনি। তো এখন যখন আমি একটু জানার বা বোঝার চেষ্টা করছি যে আমার মায়ের কি আছে, বা একটু
বুঝে নিতে হবে, সবাই আমাকে সাজেশন দিচ্ছে। তো এখন যখন আমি বুঝতে গেলাম, দেখলাম আমার মায়ের যে আমার নানা আমার মাকে এক্সট্রা কিছু লিখে দিয়েছিলেন সম্পত্তি, সেগুলো আমার সেই 5 মামা দখল করে নিয়েছে। তারা যে কোনোভাবেই হোক কোনোভাবে এক্সট্রা ডকুমেন্টস বানিয়ে সেগুলো দখল করে নিয়েছে। তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, বুঝলাম, তারা এখন এগুলো কেউই শিখার যাচ্ছে না। আমার ডকুমেন্টসটাকে উল্টা আরও ওরা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। আমি আমার উকিলের সাথে কথা বলেছি, উকিল আমাকেই সাপোর্ট দিয়েছে। আসলে এগুলো বলার জন্য আমাকে কোর্টে যেতে হবে, কোর্টে গেলেও আমাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে, লাইফ রিস্ক যেটাকে বলে আর কি। তারপরেও আমি কোর্টে যেতাম, কিন্তু যেহেতু এখানে আমার পরিবার রয়েছে, পরিবারের উপর একটা হুমকির ব্যাপার রয়েছে, আর এই জমি জমার এই ব্যাপারগুলো যখন কোর্টে চলে যায়, এগুলো কিন্তু অনেক বছর বছর ধরে চলে, 10, 15, 20 বছর, কোনো গ্যারান্টি নাই। আর টাকা তো শ্রাদ্ধ হতেই থাকবে, প্রচুর টাকা চলে যায়। তো আমি একা এই কেসটার প্রতি লড়বো, আর সেখানে আমার বিপক্ষে 5 জন লোক থাকছে। তো আমি হয়তোবা তাদের সাথে টাকা পয়সার সময় কোনোভাবেই শক্তিতে পেরে উঠবো না। তো যাই হোক, আমার আর কি সেই সম্পত্তিগুলোকে আমার ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু এটা যে আমার কি ধরনের মানসিক কষ্ট, সম্পত্তি ছেড়ে দিলাম, লোভ ছেড়ে দিলাম, কিন্তু আপন মানুষ, মানে মা না থাকলে, কথায় আছে মা না থাকলে খালা মামা এরা হচ্ছে আপন, কিন্তু মা না থাকার ফলে আমার মামারা আমার সাথে যা করলো এটা আসলে মেনে নেওয়া যায় না। এই আক্ষেপটা মনের ভিতর সারা জীবন থাকবে। আসলে যারা এই ধরনের সিচুয়েশন ফেস করে এসেছে, শুধু তারা ছাড়া এটা আর কি অনুভব সেভাবে করতে পারবে না। কথায় আছে না, দুষ্ট গরু যেতে শূন্য গোয়াল ভালো। আসলে এটাই সত্যি কথা। এরকম ভাই যেন কারণ না থাকে কোনো বোনের, বা এরকম মামা যেন কোনো ভাগ্নির কখনোই না হয়। টাকা পয়সার সম্পত্তি থাকা যেমন জরুরি, এগুলো বেশি থাকাটাও খুব বেশি পরিমাণে সমস্যার। তো যাই হোক, তো তোমাদের সাথে দুঃখের ঘটনাটা শেয়ার করলাম। যদিও বলেছি গল্পের নায়িকা আমি, কিন্তু গল্পের নায়িকা হচ্ছে এটা আমার বান্ধবী, আমার খুব ক্লোজ বান্ধবী, তার সাথে এই ঘটনাটা ঘটে গিয়েছে। তো আমার বান্ধবীর জন্য আসলে সবাই দোয়া করবে, প্রে করবে, সে যেন তার পরিবার এবং মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে পারে। কথা আছে না, নিজে ভালো তো জগৎ ভালো। আসলে আমার মনে হয় কথাটা সবসময় সত্যি নয়, কারণ আপনি যত ভালো হবেন, আপনার অপর পক্ষের লোকগুলো কিন্তু আপনাকে আরো বেশি পেয়ে বসবে। আপনি যত ভালো হবেন, ভালো মানসিকতা দেখাবেন, আপনি তত আরো প্রতারণা শিকার হতে থাকবেন। তাই সবখানে সবকিছু প্রযোজ্য নয়। জায়গা বুঝে, অবস্থান ভেদে আপনাকে কিন্তু সেভাবেই ব্যবহার করতে হবে এবং চলতে হবে। তোমরা তো ভিডিওতে দেখিয়েছো, আমি 3 ফ্লেভারের কিন্তু এখানে পিৎজা বানিয়েছি। অসম্ভব মজা হয়েছিল। কোনোটায় চিজ বেশি দিয়েছিলাম, কোনোটায় কম দিয়েছি, কোনোটায় চিকেন বেশি দিয়েছি। আমার হাজব্যান্ড খুব মজা করে পিৎজাটা খেয়েছে, মানে এত মজা হয়েছে সে এখন থেকে বলেছে যে দোকান থেকে আর কিনাই হবে না, থেকে তুমিই বানাবে। তো যাই হোক, আমার তো এখন মাথায় বাড়ি, প্রতিদিনই বলতে গেলে একদিন পর একদিনে ওকে পিৎজা বানাতে হচ্ছে। আসলে আমার বানাতে ভালোই লাগে। আমি সেই 2005 সালে পিৎজা বানানো শিখেছি, তখন থেকে ওই যে স্টার্ট করেছি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে বানিয়েই যাচ্ছি, আলহামদুলিল্লাহ। রান্নাবান্না, এই যে বেকিং করা, এগুলো আমার খুব পছন্দ ছিল সেই ছোটোকাল থেকেই। তো আমার বাবা আমাকে 2003-এ মাইক্রোওয়েভ ওভেন কিনে দেন, সেটা 30 লিটারের ছিল এবং সেটা কনভেকশন ছিল। তো সেটাতে আমি কেক, পিৎজার সব কিছু সেই আরও 20 বছর আগে থেকেই এগুলো করা শুরু করি। মধ্যে মধ্যে কিছু ব্রেকও চলে গেছিলো, যেহেতু পড়ালেখা, পরীক্ষা এগুলো ছিল। তো এখন আমি এগুলো আবার শুরু করেছি। তো খুব অসাধারণ হয়েছিল। আর সাথে আমি করেছিলাম একটা স্ট্রবেরি ইয়োগার্ট স্মুদি। আমার অনেকগুলো স্ট্রবেরি কিনেছিলাম, কিনে আমি ফ্রোজেন করে রাখি। তো এর মধ্যে হলাম এত গরম পড়েছে, একটু টক দই দিয়ে একটা স্মুদি বানিয়ে নিই। এখানে আমি চিনির বদলে ইউজ করেছিলাম আখের গুড়। তো এরপরে বানিয়ে ঠান্ডা ঠান্ডা আর একটু আইস মিশিয়ে এখানে আমি জুসটা খেয়েছিলাম। তো পিৎজা আর জুসটা যখন খেয়েছি, অসাধারণ লেগেছে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো? ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্টস করে আমার সাথে থাকবে। আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।